নমস্কার বন্ধুরা, আমি সৌপর্ণ আর আপনারা হলেন গল্পের তরীর যাত্রী। আজকের গল্পের নাম হীরের আংটি। লিখেছেন শ্রী তপন বন্দ্যোপাধ্যায়। লেখকের জন্ম 1947 সালে তৎকালীন পূর্ব বাংলায় ইছামতি নদীর ধারে এক ছোট্ট কুঁড়ে ঘরে। কলকাতা থেকে গণিতে স্নাতক হন, তারপর শিক্ষকতা দিয়ে পেশা জীবন শুরু করেন। প্রথমে কবি হিসেবে উত্থান হলেও পরবর্তী সময়ে ছোট এবং বড় উভয় বয়সের জন্যই লিখেছেন অসংখ্য ছোট গল্প এবং উপন্যাস। গার্গী তাঁর সৃষ্ট একটি অনন্য রহস্য সন্ধানী মহিলা চরিত্র। সেই গোয়েন্দা গার্গী আজ আমাদের চ্যানেলে পদ তুলে দিয়েছে। তাহলে আর দেরি কিসের, তরির পাল তুলে দিই, ভেসে পড়ুন আজকের গল্পের সাথে। শুরু হচ্ছে হীরের আংটি। এবারের পূজাবকাশে এক নতুন ভূমিকায় দেখা গেল জুবিলি পার্কের গার্গী মুখার্জিকে। জুবিলি পার্কের 5/1 বাড়িটি বেশ পুরনো আমলের। দ্বিতীয় মহাযুদ্ধের আগে এটা তৈরি। 3 তলা বিশাল বাড়িটা যিনি নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছিলেন সেই অবনীন্দ্র লাহিড়ী ছিলেন খুবই রুচিমান আর শৌখিন মানুষ। অট্টালিকার গড়ন আর কারুকার্য দেখে অনুমিত হয় তার সৌন্দর্য প্রিয়তা। তিনি ছিলেন নাটক পাগল মানুষ। সেকালে সিরাজউদ্দৌলা ও চাণক্যের ভূমিকায় অভিনয় করে খুব সুনাম অর্জন করেছিলেন তিনি। তার এই বাড়িটার নিচের তলায় সিঁড়ি দিয়ে উঠতেই যে মস্ত বারান্দা, সেটি অবিকল থিয়েটারের স্টেজের আদলে করা। বারান্দার ডাইনে বায়ে ছোট ছোট ঘরগুলো দিব্যি ব্যবহার করা যাচ্ছে গ্রিন রুম হিসেবে। নাটকে মানুষটা সেরকম কয়েকটা ভালো সেটও তৈরি করিয়েছিলেন পাড়ার ছেলে মেয়েদের নিয়ে নাটক মঞ্চস্থ করবেন বলে। কিন্তু বাড়িটা শেষ হওয়ার আগেই তার জীবনান্ত হয়। ফলে বাড়িটায় নাটক করার স্বাদ আহ্লাদ আর পূরণ হয়নি অবনীন্দ্রবাবুর। পরবর্তীকালে তার উত্তরাধিকারীদের কারো নাটক করার বাসনা বা পাগলামি না থাকায় মঞ্চটা অব্যবহৃতই থেকে গিয়েছিল এতকাল। তবে এবছর পাড়ার অন্যতম কর্তা ব্যক্তি হিরণ্য তরফদার, যাকে নেমন্তন্ন জেঠু নামেই জানে গার্গীরা, পুজোর প্যান্ডেলে হঠাৎ প্রস্তাব তুলেছিলেন। বলছিলাম, স্টেজ যখন একটা রয়েছে, তো পাড়ার ছেলে মেয়েদের নিয়ে একটা থিয়েটার নামিয়ে দিলেই তো হয়। ওহে প্রীতিন্দ্র, তোমাদের আপত্তি নেই তো? প্রীতিন্দ্র লাহিড়ী অবনীন্দ্রবাবুর পৌত্র, একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চাকুরে। অফিসে যাওয়া আসা ছাড়া তার আর কোনো এক্সট্রা কারিকুলার কাজকর্ম আছে বলে কারো জানা নেই। হিরণ্য তরফদারকে তিনি জানেন এপাড়ার যাবতীয় অনুষ্ঠান ইত্যাদির নিমন্ত্রণ কার্ড সাপ্লায়ার হিসেবে। এমনকি তার নিজের বিয়ের কার্ডও তিনি ছাপিয়ে দিয়েছিলেন। সেই প্রীতিন্দ্র লাহিড়ী অষ্টমীর অঞ্জলি সেরে সবে বাড়ির দিকে যাবেন বলে মনে করেছিলেন। সে সময় একটা অভিনব প্রস্তাব আসতেই কয়েক মুহূর্ত দোনামোনা করে বললেন, না, আপত্তিটার কি আছে? তাহলে একটা থিয়েটার নামিয়েই দিই, কি বলো তোমরা? অর্জুন মিত্রের মতো নামি দামি অভিনেতা যখন এই পাড়ায় বাস করে। অর্জুন মিত্রকে অবশ্য জুবিলি পার্কের সবাই এক ডাকে চেনে। একটা নামি গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত থাকার সুবাদই শুধু নয়, তার চেহারাটা একদমই নায়ক সুলভ। বয়স ওই 37-38 মতো, বেশ লম্বা গড়ন, চোখে একটা সোনালি ফ্রেমের চশমা আর মাথার চুলের সামনে দিকে একটা মস্ত ঘূর্ণি। হাঁটা চলা প্রায় উত্তম কুমারের স্টাইলে, জীবনযাপনও বেশ বড় লোকী ধরনের। যদিও লোকে আড়ালে বলে গ্রুপ থিয়েটারে তার ভূমিকাগুলো মৃত সৈনিকের চেয়ে একটু ওপরে, তবু পাড়ায় অর্জুন মিত্রের আলাদাই কদর। অতএব দশমীর মধ্যেই পুজো প্যান্ডেলের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল অক্টোবরের শেষে মঞ্চস্থ হবে এ পাড়ার প্রথম নাটক। তবে নায়ক অতি সহজে মিলে গেলেও নায়িকা পাওয়াটা এত সহজ হয়নি। পাড়ার 2-1 বৌদি অল্প বয়সে নাটক ফাটক করলেও বিয়ের পর স্টেজে নামার ব্যাপারে বেশিরভাগই কিন্তু করলেন। শেষে 31/1 এই বাড়ির তোরা বৌদিকে রাজি করানো গেল অনেক কষ্টে।
তোরাবতী স্কুল টিচার, স্টেজে বক্তৃতা দেওয়ার অভ্যেস আছে স্কুলের ফাংশনে, দেখতেও বেশ সুন্দরী। নেমন্তন্ন জেঠু নিজে গিয়ে তার বাড়িতে বলায় কেউ ফেলতে পারলেন না তার অনুরোধ। বাদ বাকি চরিত্রদের খুঁজে পেতে খুব একটা অসুবিধা হলো না। কয়েকদিনের মধ্যেই দেখা গেল পাড়ার অনেক দাদা কাকারা হিরণ্য তরফদারকে গিয়ে ধরাধরি করলেন যাতে তাদেরও একটা ছোটখাটো পার্ট দেওয়া হয় নাটকটিতে। তাতে সবাই বেশ অবাকই হচ্ছিল, কারণ নিরস নিরস বেগুন পেঁচা মুখ করে সকালে বাজার, দুপুরের অফিস আর ওই সন্ধ্যের টিভি নিয়ে যারা জীবনযাপন করেন তাদের সবারই যে এত নাট্য প্রতিভা আছে তা হঠাৎই আবিষ্কৃত হলো। আরও আশ্চর্য ব্যাপার, নেমন্তন্ন জেঠু নিজেই সেই নাটকের ডিরেক্টর। ফলে 7 দিনের মধ্যেই শুরু হয়ে গেল নাটকের রিহার্সাল। গার্গী তাদের পাড়ার নাটকের সাথে পাচেনি, থাকার কথাও নয়। তবে হঠাৎ একদিন সে কলেজ থেকে ফিরছে, পথে দেখা হয়ে গেল নেমন্তন্ন জেঠুর সঙ্গে। ডিরেক্টর হওয়ার পর তিনি বেশ একটা ধবধবে পাঞ্জাবি পাজামা পরে ঘোরাফেরা করেন আজকাল। গার্গী মুখ নিচু করে তার পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ গম্ভীর কণ্ঠে শুনল, মিথুন, সন্ধ্যের পর রিহার্সেল আয় তো। গার্গী অবাক হয় নেমন্তন্ন জেঠুর এ হেন অদ্ভুত আদেশ শুনে। কেন জেঠু? আমি কিন্তু নাটকে কোনোদিন অভিনয় করিনি, আমাকে বাদ দিন। হিরণ্য তরফদারের বয়স মধ্য 50-এর ওপাশে। এক ফোঁটা মেয়ের সাহস দেখে একটা মস্ত ধমক দিয়ে বললেন, অভিনয় করতে তো বলিনি, এখন আমার অভিনেতা অভিনেত্রী সব অ্যাক্সেস। বরং 3টে পুরুষ চরিত্র আরো বাড়াতে হলো নাটকে, নাহলে রাস্তায় হাঁটা যাচ্ছিল না। ভালো একটা প্রম্পটার নেই পাড়ায়, আর তুই তো চমৎকার আবৃত্তি করতে পারিস। সেদিন পুজোর ফাংশনে সাধারণ মেয়ে যা শোনালি। আবৃত্তি করা আর প্রম্পট করা এক জিনিস? মোটেও এক জিনিস নয় জেঠু। চপ, যা বলছি শোন। সন্ধ্যের পর সেদিন সন্ধ্যায় নেমন্তন্ন জেঠুর বাড়ির রিহার্সালে গিয়ে প্রায় অনিচ্ছা সত্ত্বেও হীরের আংটি এই নামের নতুন নাটকটিতে প্রম্পটারের কাজ নিতে হলো গার্গীকে। তবে সামনেই তার 3rd ইয়ারের টেস্ট, কিচ্ছু প্রিপারেশন হয়নি। এইসব বলায় নেমন্তন্ন জেঠু জানালেন তাকে রোজ না এলেও চলবে। প্রথম কয়েকদিন রিহার্সাল দেওয়ার পর 1-2 দিন পর পর গিয়ে প্রম্পট করে সে যেন নাটক দলের সঙ্গে সংযোগ বজায় রাখে, যাতে স্টেজ রিহার্সালে ও ফাইনালের দিন প্রম্পটার হিসেবে উপস্থিত থাকতে পারে মঞ্চের আড়ালে। গার্গীর কণ্ঠস্বর খুবই চমৎকার। তাছাড়া তার সংলাপ বলার ভঙ্গি এতই নাটকোপযোগী যে গ্রুপ থিয়েটারের নামী অভিনেতা অর্জুন মিত্র পর্যন্ত বললেন, এখানে যে কজনকে প্রম্পটার হিসেবে নিয়ে এলেন হিরণ্যদা, তাদের মধ্যে তুমি বেস্ট কাকি। আহা, তোর বয়স আর একটু বেশি হলে তোকেই নায়িকার রোলে নামিয়ে নিতাম এই নাটকে। গার্গী হাঁপ ছেড়ে বাঁচে। ভাগ্যিস তার বয়স হীরের আংটির নায়িকার চেয়ে ঢের কম। কিন্তু গার্গী সবচেয়ে অবাক হলো প্রম্পট করার সময় নাটকের পাণ্ডুলিপির প্রথম পৃষ্ঠা উল্টাতেই। কদিন আগে জানা গিয়েছিল উদ্যোক্তা হিরণ্য তরফদার নির্দেশনা দেবেন নাটকটির। এখন দেখলো পাণ্ডুলিপির রচয়িতাও তিনি। হীরের আংটি নামটির নিচে জল করছে লেখক হিসেবে হিরণ্য তরফদারের নাম। তাছাড়া আরও জানা গেল নাট্যকার ও নির্দেশক হিসেবে আত্মপ্রকাশ করার তাগিদে নাটক মঞ্চস্থ করার অর্ধেকেরও বেশি খরচ বহন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নেমন্তন্ন জেঠু। বাকি খরচ ওঠানো হবে এ পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে নাটকের নিমন্ত্রণ পুষ্যেল করে। বলাই বাহুল্য, নিমন্ত্রণ পত্রটিও তার দোকানের ও তাঁরই পয়সায় ছাপা। হিরণ্য তরফদার যে এত গুণ আছে তা অবশ্য জানা ছিল না এ পাড়ার কারো। কলেজ স্ট্রিট পাড়ায় ছোটখাটো একটা কার্ডের ব্যবসা আছে, সেখানে পৈতে থেকে বিয়ে, শ্রাদ্ধ সব রকম কার্ডই বিক্রি হয়। কার্ড পছন্দ করে অর্ডার দিলে তিনি সেটা ছাপিয়েও তার নিমন্ত্রণ কর্তাকে। এখন তার এত শত প্রতিভা বিকাশের মধ্যে এও জানা গেল নাটকের কয়েকটি দৃশ্যে একটা ছোট্ট অথচ বিশেষ ভূমিকায় অভিনয়ও করবেন নেমন্তন্ন জেঠু।
থার্ড ইয়ারের পড়াশোনার চাপে রোজ সময় পায় না গার্গী। তবু কখনো 2 দিন কখনো 3 দিন পরবার প্রম্পট করতে এসে নাটকের গল্পটা মোটামুটি সড়গড় হয়ে গেল তার। নায়ক অপরূপ রায় পড়াশোনায় খুবই মেধাবী ছেলে। তার ইচ্ছা কলেজ বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে বিদেশ যাবে ক্যান্সার নিয়ে গবেষণা করতে। বিধবা মা আর বোনকে নিয়ে তাদের সংসার। বিদেশ যাওয়ার টাকা কড়ি তার নেই। সে সময় বিলেত ফেরত এক দূর সম্পর্কের দাদার বাড়িতে গিয়ে হাজির হয় সে। কথায় কথায় সে তার উচ্চাবিলাসের কথা জানায় থাকে, কিন্তু দাদাটি স্বার্থপর। দূর সম্পর্কের ভাইটিকে ঘাট থেকে ঝেড়ে ফেলতে চান তৎক্ষণাৎ। কিন্তু সুন্দরী বৌদি, যাকে বীরেত বৌদি বলে পেশ পটিয়ে ফেলেছে অপরূপ, তিনি দেওরের মধ্যে খুঁজে পান পরবর্তী প্রজন্মের মুক্তি সূর্যকে। তার বাবা মারা গিয়েছিলেন ক্যান্সারে, খুবই কষ্ট পেয়েছিলেন মৃত্যুর আগে। অপরূপ যদি ক্যান্সারের প্রতিষেধক বার করতে পারে, তাহলে পরবর্তী প্রজন্ম অন্তত এই নিদারুণ কষ্টের হাত থেকে রেহাই পেতে পারে। এই ভেবে তিনি তার হীরের আংটি বেচে অপরূপের বিদেশ যাত্রার ব্যবস্থা করে দেন। খুবই সাদামাটা গল্প, কিন্তু কাহিনীর ঘনঘটা, চোখা চোখা সংলাপ আর ভাবাবেগ আপ্লুত দৃশ্যে ভরাই নাটক দর্শকদের হাততালি পাবে খুব, তা কদিন প্রম্পট করার ফাঁকেই বুঝে ফেলল গার্গী। কদিন হইচই করে রিহার্সাল দেওয়ার পর নাটকের কুশীলবদের সবাই স্বীকার করলেন নাটকটা বেশ জমিয়ে দেবে পাড়ায়। নায়ক অর্জুন মিত্র একদিন তার চুলের ঘূর্ণি সাজাতে সাজাতে বললেন, ওহ, যা নাটক লিখেছেন হিরণ্যদা! আমার এরকম একজন বৌদি থাকলে তাকে একটা সিনেমা প্রডিউস করতে বলতাম। তাতে নায়কের রোল করে যা হইচই ফেলে দিতাম চারদিকে। তা সেরকম ফাইন্যান্সার পেলে এই হীরের আংটিটাই তো ছবি হতে পারে। হ্যাঁ, কি বলো? আমার ব্যবসা যদি ফুলে ফেপে ওঠে কোনোদিন, তাহলে নিশ্চয়ই। ছবি তৈরির আলোচনা ওখানেই ক্ষান্ত হলো, কারণ ততদিনে দিন এগিয়ে এসেছে দ্রুত। রিহার্সাল ভালোই হচ্ছে, কিন্তু একদিন নেমন্তন্ন জেঠু কিরকম বিরস বদনে বললেন, বুঝলে, তোরার আঙুলে যে হীরের আংটিটা থাকবে, সেটা যদি একটা আসল হীরের আংটি দিতে পারতাম, তাহলে নাটকটা কিন্তু জমে যেত খুব। কি বলো হে অর্জুন? অর্জুন মিত্র আজকাল রিহার্সাল দিতে আসার সময় বেশ ঝকমকে পোশাক পরে আসেন। এদিকে মঞ্চে তার ভূমিকা এক গরিব যুবকের, যে সাধারণ পাজামা পাঞ্জাবি ছাড়া আর কিছুই পরবে না। এ নিয়ে অর্জুন মিত্র একবার ক্ষোভও প্রকাশ করেছেন নেমন্তন্ন জেঠুর কাছে। নায়ক এত গরিব হলে কি পোষায় হিরণ্যদা? নাটকে অভিনয় করার সময় ড্রেসই তো আর্ধেক জমিয়ে দেয়। এ ব্যাপারে তোরা বৌদি ভাগ্যবতী, বড় লোকের বউয়ের ভূমিকায় অভিনয় করছেন। 3 ঘন্টার মধ্যে 7 বার 7 রকম ঝকমকে শাড়ি ব্লাউজ পরার সুযোগ পাচ্ছেন। সেই সঙ্গে যদি একটা আসল হীরের আংটি দিতে পারতাম ওর হাতে। বোধ হয় একান ওকান হয়ে পৌঁছে গেল জুবিলি পার্কের আর এক অভিজাত বাড়ি 36-এ 3-এর বিতে। 3 পুরুষের ব্যবসা ওদের। বাড়ির বড় ছেলে সুস্মিত চ্যাটার্জি মাঝ বয়সে পৌঁছানোর আগেই রীতিমতো কৃতি পুরুষ। হার্ডওয়্যারের ব্যবসা করে পুরনো 2টো গাড়ি থাকা সত্ত্বেও নতুন একটা কন্টেসা কিনেছে সম্প্রতি। তিনি নেমন্তন্ন জেঠুকে বললেন, মাস দিনেক আগে আমেরিকায় গেছিলাম। সেখান থেকে আমার স্ত্রী পৃথা একটা চমৎকার হীরের আংটি কিনে এনেছে। সেটা দিয়েই তো কাজ চালিয়ে নেওয়া যায় হিরণ্যদা। কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো সুস্মিত। পাড়ার সবাই নাটকের ব্যাপারে এত কোঅপারেট করবে ভাবতেই পারিনি। রিহার্সালের মধ্যে সুস্মিত চ্যাটার্জি একদিন চলেও এলেন হীরের আংটিটা নিয়ে। দেখুন তো হিরণ্যদা, এই আংটিটা চলবে কিনা। ঘরভর্তি নাটকের কুশীলবদের সঙ্গে গাড়িও দেখল। টিউবের আলোয় হীরের দুতি ঝলসে দিল সারা ঘর। কুশীলবদের চোখ মুখ। নেমন্তন্ন জেঠু আংটিটা ঘুরিয়ে ফিরে দেখতে দেখতে বললেন, তাহলে ওই কথাই রইল সুস্মিত। হ্যাঁ, শোয়ের দিন ঠিক সময় তালে নিয়ে এসো আংটিটা। তোরাবৌদির আঙুলে সহজেই ফিট করে গেল চমৎকার হীরের আংটিটা, কিন্তু তোরাবৌদি খুঁতখুত করতে লাগলেন। এত দামি একটা আংটি পরে সারাক্ষণ অভিনয় করা খুব কঠিন ব্যাপার। আঙুল থেকে আংটিটা যদি পড়ে যায়, সেই ভয় পার্টি না ভুলে যায়। নায়ক অর্জুন মিত্র আংটিটা দেখলেন ঘুরিয়ে ফিরিয়ে। সুস্মিত চ্যাটার্জির দিকে তাকিয়ে বললেন, প্রচুর দাম নিশ্চয়ই। সুস্মিত চ্যাটার্জি শুধু হাসলেন প্রত্যুত্তরে।
সুস্মিত চ্যাটার্জি এক কথার মানুষ। নাটক মঞ্চস্থ হওয়ার দিন শোয়ের 1 ঘন্টা আগেই আংটিটা তুলে দিলেন তোরা বৌদির হাতে। তোরা বৌদি স্কুলের টিচার বলে সাধারণত বেশি সাজগোজ করেন না। স্বামী স্ত্রীতে যা রোজগার করেন তাতে বেশ সচ্ছল অবস্থা তাদের, তবু দামি শাড়ি পরেন না তেমন। অথচ এই নাটকে তার ভূমিকা এক বড় লোক গিন্নি, তাই মেকআপ করার পর দামি শাড়ি গয়না গায়ে উঠতেই তোরা বৌদি অপরূপা সুন্দরী হয়ে উঠলেন কয়েক মুহূর্তে। বিশেষ করে ডান হাতের অনামিকায় আমেরিকান ডায়মন্ড পরতেই হীরের ঝিলিকে জমজম করে উঠল মঞ্চ। মঞ্চের সামনে চেয়ার, বেঞ্চি, শতরঞ্জিতে সব মিলিয়ে প্রায় 300-400 দর্শকের জায়গা। 6টায় নাটক শুরু। তার অনেক আগেই গোটা জুবিলি পার্কের নাতি থেকে দাদু সবাই এসে আসন ভরে ফেলল দ্রুত। দর্শকদের জমায়েত দেখে কুশীলবদের তো বটেই, ফাইনাল শোয়ের দিন প্রম্পটার গার্গী মুখার্জির বুকটাও ঢিপ ঢিপ করতে শুরু করলো। কুশীলবদের অনেকেই ঠিকঠাক সংলাপ মুখস্থ করেনি। প্রম্পটার সময় মতো তাদের মুখে সংলাপ না ধরিয়ে দিতে পারলে নাটক ফ্লপ হওয়ার সম্ভাবনা আগাগোড়া। শেষ বাঁশির পর মঞ্চের পর্দা উঠতেই অমনি একটা ফিসফিসানি ছড়িয়ে গেল দর্শক আসনে। চুপ চুপ, চুপ 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 সবাই, নাটক শুরু হচ্ছে। গার্গী অবশ্য প্রম্পট ভালোই করেছে রিহার্সালের সময়। আজও চমৎকার ভাবে সংলাপগুলো ধরিয়ে দিয়ে একের পর এক উচ্চার দিতে লাগলো দৃশ্যগুলো। তোরা বৌদি ঘন ঘন শাড়ি জামা বদলাচ্ছেন, আর দামি দামি শাড়িতে তার রূপ যেমন খুলছিল তেমনই অভিনয়ও। অর্জুন মিত্র অবশ্য প্রায় একই রকম পাজামা পাঞ্জাবিতে প্রতি দৃশ্যে, কিন্তু গ্রুপ থিয়েটারের অভিজ্ঞতা থাকার দরুন তার অভিনয়ই হাততালি পাচ্ছিল সবচেয়ে বেশি। সংলাপও প্রায় মুখস্থ, চুলের ঘূর্ণিটা ময়ূর পুচ্ছের মতো দৃশ্যমান। ঘন্টা 2 পর গোটা দর্শক আসন যখন পিনপতন স্তব্ধ, আর মাত্র একটি দৃশ্য বাকি, সে সময় সংলাপ বলতে সামান্য গোলমাল করলেন তোরা বৌদি। নাটকের বিলেত বৌদি যখন তার ডান হাতের অনামিকার হীরের আংটিটা দেখাচ্ছেন, যে আংটিটা তিনি বিক্রি করে অপরূপের বিলেত যাওয়ার খরচ জোগাড় করতে পারবেন, বিলেত বৌদির আঙুলটা তুলে ধরে অপরূপ তখন বলছে, তোমার এই নিঃস্বার্থ ঋণদান কিন্তু শুধু আমিই মনে রাখবো না বৌদি। আমার স্বপ্ন সার্থক হলে সারা বিশ্ববাসী তোমাকে শ্রদ্ধার আসনে বসাবে। তখন বিলেত বৌদি বলবেন, তোমার স্বপ্ন সার্থক হবে বেটা। তা না বলে তোরা বৌদি তখন অর্জুন মিত্রের 2 হাতের ভেতর থেকে হাতটা ছাড়াবার চেষ্টা করে মৃদু ভর্ৎসনা সুরে বললেন, কথাগুলো খুবই আস্তে বলেছেন তোরা বৌদি, কিন্তু মঞ্চের সামনের সারির দর্শকরা নিশ্চয়ই শুনতে পেতেন কথাগুলো। গার্গী খুবই ফাপড়ে পড়ে গেছে। সে প্রম্পট করে তোরা বৌদিকে ধরিয়ে দিতে চাইছিল, কিন্তু তার আগেই অভিনয়ে পারদর্শী অর্জুন মিত্র তোরা বৌদির ভুলভাল সংলাপ ম্যানেজ করতে গিয়ে বললেন, এত আনন্দ হচ্ছে বৌদি যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। যাই হোক, ওই যে বিলেতদা এসে গেছেন। বিলেতদা, বৌদি যা ত্যাগ স্বীকার করলেন আমার জন্য, তা দেখে আমি মুগ্ধ, চিরকৃতজ্ঞ। বিলেতদা ওরফে নাট্যকার পরিচালক হিরণ্য তরফদারের এই নাটকে অভিনয় বলতে মাত্র কয়েকটি দৃশ্য। তিনি মঞ্চে প্রবেশ করা মাত্র বিলেত বৌদি তার আঙুল থেকে হীরের আংটিটা খুলে দিয়ে বললেন, তুমি আজ এই আংটিটা বিক্রি করে অপরূপের প্যাসেজ বানিয়ে নিয়ে এসো। আমি নিশ্চিত ও ক্যান্সারের ওষুধ ঠিক আবিষ্কার করবে। বিলেতদা স্বভাবত তার স্ত্রীর এই বেহিসেবি সিদ্ধান্তে অখুশি, তবু স্ত্রীর কথা ফেলতেও পারছেন না। অগত্যা ঢোক গিলে বললেন, তা ঠিক আছে, তুমি যখন বলছো। নাটক শেষ হওয়ার পর দর্শকদের তরফ থেকে প্রবল অভিনন্দনে ডুবে গেলেন নাটকের কুশীলবরা। সুস্মিত চ্যাটার্জি ও তার স্ত্রী পিতা বৌদিও ঢুকে পড়েছেন গ্রিন রুমে। কংগ্রাচুলেশনস, যা অভিনয় করলেন আপনারা! মনেই হচ্ছিল না পাড়ার নাটক দেখছি, ঠিক যেন একাডেমির নাটক। হিরণ্য তরফদারের মুখখানা উদ্ভাসিত হয়ে আছে তৃপ্তির আনন্দে। তখনই পকেট থেকে হীরের আংটিটা বার করে প্রীতা বৌদির হাতে ফিরিয়ে দিয়ে বললেন, এই নাও তোমাদের সম্পত্তি।
ওরকম একটা দামি অলংকার যে আমাদের নাটকে ব্যবহার করতে দিয়েছো, তার জন্য ধন্যবাদ দিয়ে তোমাদের আর ছোট করতে চাই না। কিন্তু এইটুকু বলতে পারি, তোমরা দুজনেই খুব উদারমনা। হীরের আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে প্রীতাবতী হঠাৎ বলে উঠলেন, এ কি, এ তো আমার সেই আংটিটা নয়। গ্রিন রুমে তখন নাটকের কুশীলবদের সঙ্গে আরো অনেক লোক। প্রীতাবতী তেমন জোরে কথাটা না বললেও কেউ কেউ শুনে ফেলেছেন তার এই আশ্চর্য সংলাপটি। যাকে উদ্দেশ্য করে বলা সেই হিরণ্য তরফদার অবাক হয়ে বললেন, কি বলছো তুমি? এই আংটিটাই তো তোরাকে পড়তে দিয়েছিলে। তোরাই তো এক্ষুনি নাটকের শেষ দৃশ্যে খুলে দিল আঙুল থেকে। সুস্মিত চ্যাটার্জিও তৎক্ষণাৎ তার স্ত্রীর হাত থেকে আংটিটা নিয়ে কিছুক্ষণ পরখ করে বিস্মিত হয়ে বললেন, না হিরণ্যদা, এই আংটিটার ডিজাইন অন্য। তাছাড়া হীরের জায়গায় যে পাথরটা বসানো আছে সেটা ছোট পাথর। কি কি বলছো কি তুমি সুস্মিত? কিন্তু তোরা তো এক্ষুনি দিল এটা আমাকে। তোরা কোথায় গেল? তোরাবতী তখন পাড়ায় গৃহিণীদের কাছ থেকে অভিনন্দন নিতে ব্যস্ত। নেমন্তন্ন জেঠুর ডাক শুনে হাসি হাসি মুখে এগিয়ে এলেন। এই দেখো তো, এরা বলছে এই আংটিটা ওদের নয়, তুমি তো এইটাই আমাকে দিলে এক্ষুনি। তোরাবতী ঝুঁকে পড়ে আংটিটা দেখতে দেখতে বললেন, এ কি, এই আংটিটার পাথর তো তেমন জল করছে না। আমি যে আংটিটা আপনাকে দিলাম সেটা তো এটা নয়। কি বলছো কি তুমি? তোরা এটাই তো তুমি আমাকে দিয়েছো শেষ দৃশ্য অভিনয়ের সময়। আমি নিয়ে পকেটে রেখেছিলাম। তারপর নাটক শেষ হতেই পৃথার হাতে। তোরাবতীর মুখখানা ফ্যাকাশে হয়ে গেল হঠাৎ। আপনি কি বলতে চাইছেন? আমি আসল আংটিটা না দিয়ে নকল আংটি দিয়েছি আপনাকে? কথাটা এমন একটা ঝাঁকুনি ছিল যে সমস্ত গ্রিন রুম মুহূর্তে স্তব্ধ। আকস্মিকতা কেটে গেলে সুস্মিত চ্যাটার্জির মুখখানা শক্ত হয়ে উঠল সহসা। কি সাংঘাতিক ব্যাপার হিরণ্যদা! কত দাম জানেন আংটিটার? 9 লক্ষ। আংটিটার রংটাই বেশ আলাদা ধরনের। চট করে এই রঙের ডায়মন্ড পাওয়া যায় না বলেই এত দাম। নিশ্চয়ই কোনো কারচুপি আছে এর মধ্যে। 9 লক্ষ! প্রায় বিস্ফোরণের মতো কথাটা ছড়িয়ে গেল উপস্থিত প্রত্যেকটি মানুষের মধ্যে। হিরণ্য তরফদারের মুখ লাল। বেশ কড়া চোখে তোরাবতীর দিকে তাকিয়ে বললেন, নিশ্চয়ই তুমি কোনোভাবে অদল বদল করে ফেলেছো আংটিটা। হয়তো ভুলেই করেছো ব্যাপারটা। তোমার ব্যাগটা ভালো করে দেখো তো তোরা। তোরাবতীর মুখ আরো ফ্যাকাশে, ঠোঁট থরথর করে কাঁপছে, গলার স্বরও কাঁপা কাঁপা। বললেন, আমার ব্যাগে কি করে আংটি বদল হবে? মঞ্চের ওপরে সবার সামনে তো আমি আপনাকে আংটিটা দিয়েছি। বদল যদি হয়ে থাকে তাহলে আপনার পকেটেই কোনোভাবে হয়েছে। আমার পকেট? দেখো দেখো আমার পকেট দেখো, তাহলে আমার কাছ থেকে আংটি বদল হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। তোরাবতীর চোখে তখন জল এসে গেছে। কান্না জড়ানো গলায় তিনি বললেন, আমার ব্যাগও দেখিয়ে দিচ্ছি আপনাদের, যদিও অভিনয়ের সময় ব্যাগ আমার কাছে ছিল না। বলতে বলতে গ্রিন রুমের ড্রয়ার খুলে তার মেরুন রঙের ভ্যানিটি ব্যাগ বার করে পটাপট চেন টেনে দেখাতে লাগলেন তোরাবতী। তখনও টপ টপ করে জল পড়ছে তার চোখ থেকে। মুখে বললেন, ছি ছি ছি, অভিনয় করতে এসে শেষে চোরের বদনামের ভাগী হলাম। ছি। গ্রিন রুমের বাকি সবাই কেউ কথাই বলতে পারছে না। দর্শক আসন থেকে সবাই দেখতে পেয়েছে হীরের আংটির ঝলমলানি। নাটকের শেষ দৃশ্যের পর সামান্য সময়ের মধ্যেই হীরেটার সে চাকচিক্য উধাও। স্থানীয় থানার বড়বাবু তুহিন বটব্যালকেও আমন্ত্রণ জানানো হয়েছিল নাটকটির অভিনয় দেখতে। তিনি বাড়ি যাওয়ার জন্য জিপে উঠতে যাচ্ছিলেন, হঠাৎ কিভাবে তার কানে গিয়ে পৌঁছলো হীরে হারানোর সংবাদ। হন্তদন্ত হয়ে গ্রিন রুমে ঢুকে বললেন, কি ব্যাপার হিরণ্যবাবু, এসব কি শুনছি? যে হিরণ্য তরফদার এতক্ষণ যুদ্ধ জয়ের আনন্দে মশগুল হয়েছিলেন, এখন হীরের আংটিটা খোয়ানোর ঝামেলায় মুখ শুকনো করে হায় হায় করছিলেন তিনি। হঠাৎ পুলিশের উপস্থিতিতে বেশ ঘাবড়ে গেলেন। বললেন, আরে দেখুন না বড়বাবু, আমি তো ঘটনাটার মাথা মুন্ডু কিছু বুঝে উঠতে পারছি না। তুহিন বটব্যাল বেশ কড়া নজরে উপস্থিত সবার দিকে নজর দিতে দিতে বললেন, তাহলে হিরণ্যবাবু, আপনি আর তোরা দেবী দুজনেই আপাতত সন্দেহের তালিকায়।
তোরা দেবী বলছেন নাটকের মধ্যে আংটি উনি আপনার হাতে দিয়েছেন। তো সে সময় আংটি হাতে নিয়ে কোনো সন্দেহ হয়েছিল আপনার? তখন তো সংলাপ বলতেই ব্যস্ত ছিলাম, চোখ ন্যস্ত ছিল মঞ্চে দাঁড়ানো শেষ দৃশ্যের আর দুই চরিত্র তোরা আর অর্জুনের দিকে। আংটিটা নিয়ে তো তখনই পকেটে ঢুকিয়েছিলাম। তোরা কোন আংটি দিয়েছিল তা কি দেখার সুযোগ ছিল তখন? তোরা বৌদি তখনও অপমানে আতঙ্কে কাঁপছেন থরথর করে। পুলিশ দেখে খুব ভয় পেয়ে গেছেন। তর্জনী উঁচিয়ে পড়লেন, আপনি এই কথা বলতে পারলেন হিরণ্যদা? হ্যাঁ, আপনার অনুরোধে আমি অভিনয় করতে এসে হীরের আংটি চুরি করব? তুহিন বটব্যাল দুজনেরই মুখের দিকে তাকিয়ে তার এক্সট্রে নজর রেখে বোঝার চেষ্টা করছিলেন ঘটনাটা। হঠাৎ সুস্মিত চ্যাটার্জির মুখে চোখ রাখলেন। আপনি ঠিক বলছেন, যে আংটি আপনি নাটকের জন্য দিয়েছিলেন সেটা ফিরে পাননি? না, আংটি যে সত্যিই বদল হয়েছে তা আর কেউ বলতে পারবে? নাটকে যারা অভিনয় করছিল তারা সবাই দেখেছেন আংটিটা। জিজ্ঞাসা করে দেখুন না এদের। গ্রিন রুমে কিছুক্ষণ পুরোপুরি নীরবতা। কুশীলবদের সবারই নজর বারবার আছড়ে পড়ছিল সুস্মিত চ্যাটার্জির হাতের তেলোয় রাখা আংটিটায়। তুহিন বটব্যালও একবার আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন, প্রায় স্বগতোক্তির মতো বললেন, অভিনয় চলাকালীন আরো ঝকঝক করছিল পাথরটা। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গার্গী খুব অবাক হচ্ছিল পাড়ার নাটকের অনুষ্ঠানটি হঠাৎ এক ভয়ঙ্কর জটিলতার দিকে মোড় নেওয়ায়। নাটকের শেষ অঙ্কের পরেও যেন আরো একটা অঙ্ক অভিনীত হচ্ছে রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে। হীরের আংটিটা কদিন আগে সেও দেখেছিল রিহার্সালের সময়, কিন্তু যে আংটিটা এখন সুস্মিত চ্যাটার্জির হাতে সেটা যে সেই হীরের আংটি নয়, সাদা চোখে তাই তো মনে হচ্ছে তার। কিন্তু এই সামান্য সময়ের মধ্যে এই হেন মূল্যবান একটি আংটি কিভাবে বদল হয়ে গেল তা কিছুতেই বোধগম্য হচ্ছে না তারও। তুহিন বটব্যাল কাট্টা কোট্টা চেহারার মানুষ, তেমন লম্বা নন, কিন্তু তার অভিব্যক্তির মধ্যে বেশ একটা ব্যক্তিত্ব আছে। আর একবার সবার দিকে পরখ করে তিনি বললেন, আংটি যে বদল হয়েছে সে ব্যাপারে আপনারা সবাই নিশ্চিত তো? নাটকের কুশীলবরা থমথমে মুখে ওর দিকে তাকাতে লাগলেন। কি বলবেন বুঝে উঠতে পারলেন না বলেই বোধ হয় নিরুত্তর রইলেন একযোগে। তাতে ইন্সপেক্টর তুহিন বটব্যালের মুখখানা শক্ত হয়ে উঠল আরো। হঠাৎ গম্ভীর গলায় ঘোষণা করলেন, যারই কাছে আসল আংটিটা থাকুক তিনি এক্ষুনি সেটা বার করে দিন, নইলে গোটা নাটকের টিমকে অ্যারেস্ট করতে বাধ্য হব আমি। অ্যারেস্ট কথাটার অনেকগুলো সূচিমুখ, সেগুলো ভিন্ন ভিন্ন তীক্ষ্ণতায় বিদ্ধ করল গ্রিন রুমে উপস্থিত সবাইকে। গার্গী নিজেও এই মুহূর্তে নাটকের টিমের একজন সদস্য। তুহিন বটব্যালের হুমকির তালিকায় সেও পড়েছে কিনা তা বুঝে উঠতে চাইল দ্রুত। ঠিক এই সময় অর্জুন মিত্র কিরকম সন্দেহ সন্দেহ চোখে সুস্মিত চ্যাটার্জির দিকে তাকিয়ে বললেন, আমার কিন্তু একটা কথা মনে হচ্ছে ইন্সপেক্টর, সুস্মিত বাবু যে আংটিটা আমাদের নাটকে ব্যবহার করার জন্য দিয়েছিলেন সেটা আসল হীরের আংটি তো? সুস্মিত চ্যাটার্জি সহসা এই আক্রমণে হতচকিত হয়ে পড়লেন প্রথমটা, তারপর চড়া গলায় প্রতিবাদ করলেন। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি হীরের আংটিটাই সম্ভবত নকল ছিল। রূপোর গয়না যেমন সোনার জলে চুবলে কিছুদিনের জন্য সোনার গয়না বলে মনে হয়, তেমনি এই নকল হীরের আংটিতেও সম্ভবত কোনো কেমিক্যাল লাগিয়ে কারচুপি করেছেন সুস্মিত বাবু। নিশ্চয়ই উনি নকল পাথরটা কোনোভাবে চকচকে করে রাখতে পারেন কয়েক ঘন্টার জন্য। সেভাবেই রিহার্সালের দিন একবার, আজ নাটকের দিন আর একবার আমাদের চোখে ধুলো দিয়েছিলেন। এখন নির্দিষ্ট সময়ের মধ্যে পাথরের পুরনো রং ফিরে আসার পর উনি নির্দোষ মানুষদের ওপর চাপ সৃষ্টি করে আদায় করতে চাইছেন টাকাটা। বোধহয় অ্যারেস্ট হওয়ার কথা শুনে অর্জুন মিত্র মর্মাহত। তার চুলের ঘূর্ণি ঘেটে গিয়ে আরো বিপর্যস্ত দেখাচ্ছে, তাতে লাল হয়ে উঠেছে এ হেন নায়কের চোখ মুখ। তার সংলাপ বলার ধরন এমনিতে ভালো, তার ওপর এরকম একটা রুদ্ধশ্বাস মুহূর্তে চোখা চোখা ডায়লগগুলো এমন দারুণভাবে শুনে দিলেন যে বোবা হয়ে গেলেন সুস্মিত চ্যাটার্জি, সেই সঙ্গে তার স্ত্রী পৃথা বৌদিও।
তাতে হাঁপ ছেড়ে বাঁচলেন নাটকের সঙ্গে জড়িত সবাই। স্তম্ভিত হয়ে গেলেন স্বয়ং ইন্সপেক্টর তুহিন বটব্যালও। গার্গীরও এক মুহূর্ত ভারী বিশ্বাসযোগ্য মনে হলো অর্জুন মিত্রের কথাগুলো। এতক্ষণ কেউই এভাবে ভাবতে পারেনি ব্যাপারটা। হতেও পারে। পিনপতন স্তব্ধতার মধ্যে অর্জুন মিত্র আবার বললেন, অনেক নাটক হয়েছে, এবার ঘরের ছেড়ে সব ঘরে ফিরে চলুন। অভিনয় করতে এসে অ্যারেস্ট হতে হবে শুনে আমার মাথায় আগুন জ্বলে উঠেছে। যত সবটা সুস্মিত চ্যাটার্জির উদ্দেশ্যেই বলা। সুস্মিত চ্যাটার্জি অনেকক্ষণ স্তম্ভিত হয়ে থেকে হঠাৎ চোখ রক্তবর্ণ করে বললেন, আমরা মিথ্যে কথা বলছি? অবশ্যই বলছেন, আলবাত বলছেন। আরে আমাদের কাছে ক্যাশ মেমো আছে, ফিলাডেলফিয়া থেকে কেনা। আমি এক্ষুনি বাড়ি থেকে গিয়ে ক্যাশ মেমো নিয়ে আসছি। ক্যাশ মেমোর কথা শুনে অর্জুন মিত্র অবশ্যই একটু ঘাবড়ালেন না। বললেন, বাড়িতে একটা হীরের আংটির ক্যাশ মেমো থাকলে এটাই সেই হীরের আংটি? তা কি হয় না হতে পারে? ইন্সপেক্টর বটব্যাল নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। অকাট্য যুক্তি। অর্জুন মিত্রের যুক্তির কাছে সুস্মিত চ্যাটার্জি ও পৃথাবতীকে প্রায় অসহায় দেখালো। কিছুক্ষণ পর সামলে নিয়ে সুস্মিত চ্যাটার্জি বললেন, কিন্তু মিস্টার বটব্যাল, আমি আপনাকে অনুরোধ করব, অর্জুনবাবুর যুক্তি শুনে আপনি নিশ্চিত হবেন না। আমি বলছি, হীরের আংটিটা এখানেই আছে। ও জিনিস লুকিয়ে রাখা এত সহজ ব্যাপার নয়। মঞ্চে বা তার চারপাশে খুঁজে যখন পাওয়া গেল না, নিশ্চয়ই কেউ কোনো গোপন জায়গায় লুকিয়ে রেখেছে। দরকার হলে আজ সারা রাত্রি ধরে সার্চ করতে হবে সবাইকে। সুস্মিত চ্যাটার্জিও বেশ জোর দিয়ে কথাগুলো বলছেন শুনে তুহিন বটব্যাল আবার থমকে গেলেন। কি একটু ভেবে নিয়ে তক্ষুনি সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, তাহলে সেটাই হোক। আমি থানায় ফোন করে আরও 2-3 জন অফিসার আনছি। ও একজন লেডি অফিসারও থাকবেন। তারা গোটা মঞ্চ, গ্রিন রুম, এমনকি নাটকের সঙ্গে জড়িত সবাইকেই সার্চ করবেন। অর্জুন মিত্র কড়া চোখে সুস্মিত চ্যাটার্জির দিকে একবার তাকিয়ে পুলিশ ইন্সপেক্টরকে বললেন, কিন্তু গোটা টিমকে সার্চ করা হবে কেন? যারা আপনাদের তালিকার সন্দেহভাজন তাদেরই সার্চ করা উচিত। তাদেরই প্রথম সার্চ করা হবে, না পেলে বাকি সবাইকে। বাহ, তাহলে তো আজ সারা রাত এখানেই কাটাতে হবে আমাদের। দরকার হলে তাই কাটাতে হবে। প্রিজেন্দ্রলাইয়ের এই নাটকে বাড়িতে সারা রাত কাটাতে হবে শুনে নাটকের ক্লান্ত কুশীলবদের ভেতর বেশ বিরক্তি ছড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। যারা নাটক দেখে বাড়ি ফিরে গিয়েছিলেন তাদের কেউ কেউ এমন একটা সাংঘাতিক খবর পেয়ে ভিড় জমাতে শুরু করেছেন বাড়ির লনে। কিন্তু পুলিশ ইন্সপেক্টর করা হুকুম দিয়ে সবাইকে বলে দিয়েছিলেন কেউ যেন মঞ্চের ওপর বা গ্রিন রুমে না ঢোকেন। এদিকে অর্জুন মিত্র খুব বিরক্ত পুলিশ ইন্সপেক্টরের জারি করা ফতোয়া শুনে। বললেন, তাহলে প্রথমেই আমাকে সার্চ করে অব্যাহতি দিন। কাল সকালে বার্নপুর রওনা হতে হবে আমাকে। ওখানে আমাদের গ্রুপের একটা শো আছে। এই ঝামেলার মধ্যে আমাকে আর জড়াবেন না। এমনিতেই খুব ক্লান্ত লাগছে 2.5 ঘন্টা অভিনয় করে। গার্গীও দেখল বেশ বিপর্যস্ত দেখাচ্ছে নাটকের নায়ককে। মুখের মেকআপ গলে পড়ছে ঘামে চুপচুপ হয়ে। মাথায় চুলো করা চুল ধেবড়ে মিলে গেছে বাকি চুলের সঙ্গে। চুলের এই চূড়োটাই অর্জুন মিত্রের অহংকার। এখন চূড়োটা সমতল ভূমি হয়ে যাওয়াতে তার নায়ক নায়ক ইমেজটাই আপাতত অন্তর্হিত। সবাইকে সার্চ করা হবে শুনে গোটা টিমের কেউ বিরক্ত, কেউ ভীত, কেউ বা ক্রুদ্ধ। অনেকেই নিজের নিজের পকেট কিংবা ব্যাগ বা জামা কাপড় সার্চ করে দেখে নিতে চাইছে কোনোভাবে হীরের আংটিটা তাদের কারো কাছে এসে গেল কিনা। হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে ফাঁসাতে চাইছে একজনকে। অসম্ভব কিছু না। গ্রিন রুমের এক কোণে পাংশু মুখে বসে আছেন তোরা বৌদি। গার্গী অনেকক্ষণ ধরেই বোঝার চেষ্টা করছিল মাত্র 10-15 মিনিটের মধ্যে অমন দামি একটা আংটি উধাও হওয়ার ঘটনা নিঃসন্দেহে আশ্চর্যের। স্থানীয় থানার পুলিশ ইন্সপেক্টর স্বয়ং উপস্থিত রয়েছেন নাটকের প্রথম থেকে। কিছু জিজ্ঞাসাবাদও করেছেন সবাইকে। তবু প্রতিটি কুশীলবকে সার্চ করার সিদ্ধান্তটা সত্যি খুব আশ্বস্তিকর। গার্গী নিজে নাটকে অভিনয় করেনি ঠিকই, কিন্তু আজকের নাটকে তার ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। তাহলে তাকেও সার্চ করা হবে নাকি? কি বিচ্ছিরি ব্যাপার। সার্চ করার বৃষ্টি ভাবনাটা মাথায় নিয়েই সে এতক্ষণে মনে মনে বিশ্লেষণ করতে শুরু করলো হীরের আংটি হারানোর এপিসোডটা।
রিহার্সালের দিন সুস্মি চ্যাটার্জির হীরের আংটি আনা থেকে শুরু করে আজ নাটকের শেষ দৃশ্যে তোরা বৌদি তার আঙুল থেকে আংটি খুলে নাটকে তার স্বামী বীরের দাদাকে অর্থাৎ হিরণ্য তরফদারকে দেওয়া, অতঃপর নাটক শেষ হতেই হিরণ্য তরফদারের সেটা ফিরিয়ে দেওয়া পৃথা চ্যাটার্জিকে, এর মধ্যে কোথাও কোনো অসঙ্গতি আছে কিনা সেটাই সে ভাবছিল অনেকক্ষণ ধরে। পরক্ষণেই কিছু একটা ভেবে সে আস্তে আস্তে এগিয়ে গেল তোরা বৌদির কাছে। কিছুক্ষণ তার সঙ্গে কিসব কথাবার্তা বলল, তা শুনতে পেল না অন্য কেউ, কিন্তু গার্গীর মুখটা যেন উজ্জ্বল হয়ে উঠল ক্রমশ। তেমনি কিছু একটা কারণে সে উত্তেজিত হয়ে উঠল ভেতরে ভেতরে। থানার পুলিশ ইন্সপেক্টর তখন অর্জুন মিত্রের সঙ্গে আরো এক প্রস্থ কথা কাটাকাটি করছেন। অবশেষে তার দাবি মেনে নিয়ে বললেন, ঠিক আছে, আপনাকে প্রথমে সার্চ করে ছেড়ে দেওয়া হবে। কৃষ্ণবাবু, আপনি যে কোনো একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দিন তো। সার্চের সময় আরও একজন কারো উপস্থিত থাকার কথা সাক্ষী হিসেবে। আপনি সেই সাক্ষী। আলাদা ঘরে গিয়ে অর্জুন মিত্রকে সার্চ করতে অবশ্য 5 মিনিটও লাগলো না তুহিন বটব্যালের। বাইরে বেরিয়ে বললেন, কিছু মনে করবেন না মিস্টার মিত্র, দিস ইজ জাস্ট আ রুটিন সার্চ। কোনো ক্রাইম ঘটে থাকলে আমরা কাউকেই সন্দেহের বাইরে রাখি না। ঠিক আছে, আপনি যেতে পারেন। অতঃপর একে একে বাকিদের সার্চ হবে এমন পরিকল্পনা করছেন তুহিন বটব্যাল। সে সময় গার্গী খুব দ্রুত তার কাছে গিয়ে নিচু স্বরে কিছু বলল চুপি। তাতে পুলিশ ইন্সপেক্টর ভুরু কুঁচকে বললেন, সেটা তুমি কি করে জানলে? গার্গী অপ্রতিভ না হয়ে বলল, আমার অনুমান ঠিক নাও হতে পারে, তবে নিঃসন্দেহ হওয়াটাই ভালো, তাই নয় কি? তুহিন বটব্যাল তৎক্ষণাৎ হিরণ্য তরফদারের দিকে তাকালেন। অর্জুন বাবুকে একবার ডাকুন তো, জাস্ট আ মিনিট। অর্জুন মিত্র ততক্ষণে পৃথীন্দ্র লাহিড়ীর বাড়ির লন পেরিয়ে গেটের কাছে পৌঁছে গেছেন। তাকে পুনর্বার ডেকে আনায় ভারী বিরক্ত হয়ে বললেন, আপনি কিন্তু সত্যি খুব ঝামেলা করছেন মিস্টার বটব্যাল। তুহিন বটব্যাল কিন্তু সেই বিরক্তিতে কান দিলেন না। চোখে সার্চ লাইট জ্বালানোর মতো আলো করে কি যেন দেখতে লাগলেন অর্জুন মিত্রের ঘেঁটে যাওয়া চুলের দিকে। তারপর চোখিতে তার ভারী আঙুলগুলো চালিয়ে দিলেন সেই বিপর্যস্ত কেশরাজের ভিতরে। পরক্ষণে তার হাতের মুঠোয় যে বস্তুটা ধরা পড়ল সেটা সেই খোয়া যাওয়া হীরের আংটি। তুহিন বটব্যাল সেই চোখ ঝলসানো হীরের দিকে কিছুক্ষণ আশ্চর্য চোখে তাকিয়ে পরক্ষণে ভুরু নাচিয়ে গার্গীকে জিজ্ঞাসা করল, ওয়ান্ডারফুল, তুমি কি কোনোভাবে ঘটনাটা দেখতে পেয়েছিলে? না, তবে তোরা বৌদিকেই সবাই যখন সন্দেহ করছেন যে তিনি হীরের আংটিটা কোনোভাবে সরিয়ে ফেলেছেন, কিন্তু সমস্ত ঘটনা পর্যালোচনা করে মনে হলো যে হয়তো তিনি এই ব্যাপারে সত্যিই দোষী নয়। তিনি একটি স্কুলে শিক্ষকতা করেন, তার স্বামী ভালো চাকুরে, যা রোজগার করেন তাতে সংসার চালিয়েও কিছু অর্থ উদ্বৃত্ত থাকে। তা সত্ত্বেও এই পাড়াতে তাকে কখনো জাঁকজমকলা পোশাক আশাক পরতে কেউ দেখেনি, দামি গয়নাগাটিও নয়। আর এক সন্দেহভাজন মানে হিরণ্য তরফদার, অর্থাৎ আমাদের নেমন্তন্ন জেঠু, ওনাকেও এ পাড়ার সবাই নির্লোভ হাসি খুশি মানুষ হিসেবেই জানেন। আমার মনে হলো এই দুজনের কারোরই হীরের আংটি চুরি করার মতো মানসিকতা নেই। তাহলে আমি অবশ্য ভাবিনি অর্জুন মিত্রের মতন এমন নামী অভিনেতা এই কাজ করতে পারেন। তবে রিহার্সালের সময় তিনি এই ইচ্ছে প্রকাশ করেছিলেন যে বেশ কিছু টাকা পেলে তিনি একটি ছবি করতেন, যাতে তিনি নিজেই নায়ক হিসেবে অভিনয় করতেন। তবে এই ধরনের কথা যারা নাটকে বা সিনেমায় আছেন প্রায়শই বলে থাকেন। তা থেকে এই ধারণা কোনো মতেই করা যায় না যে অর্জুন মিত্র হীরের আংটি চুরি করেছেন। তাছাড়া নাটকের কাহিনী অনুযায়ী হীরের আংটিটা অর্জুন মিত্রর কাছে পৌঁছানোর কোনো অবকাশও ছিল না। শুধু নাটক চলাকালীন প্রম্পট করতে গিয়ে একটা ব্যাপারে খটকা লেগেছিল। গোটা নাটকে একটা সংলাপও ভুল বলেননি তোরা বৌদি, অভিনয় করলেন চমৎকার। সেই দিনই শেষ দৃশ্যে পৌঁছে হঠাৎ একটা সংলাপ কেন ভুল বললেন তখন জানার আগ্রহ হয়েছিল খুব।
ঘটনাক্রমে তিনি চোর হিসেবে প্রতিপন্ন হওয়াতে ব্যাপারটা জিজ্ঞেস করি তাকে। যে তথ্য জানতে পারি তাতে খুব অবাক হই। তোরা বৌদি জানালেন তার হাত দুটো মুঠোয় ধরে অর্জুন মিত্র নাকি সংলাপ বলতে বলতে একবার হীরের আংটিটা খুলেছিলেন, কিন্তু সেই সময় হীরের আংটিটা খোলার কোনো প্রয়োজনও ছিল না। তাতে তোরা বৌদি অনুচ্চ কণ্ঠে এ কি এরকম করছেন কেন বলার সাথে সাথেই অবশ্য অর্জুন মিত্র আবার হীরের আংটিটা পরিয়ে দিয়েছিলেন তোরা বৌদির হাতে। ঘটনার আকস্মিকতায় তোরা বৌদির মনেই হয়নি যে সেই সময় অর্জুন মিত্র বদলে দিয়েছিলেন আংটিটাকে। আংটিটা যে কেউ চুলের মধ্যে লুকিয়ে রাখতে পারে সে কথা মাথায় এলো কি করে তোমার? আসলে এপাড়ার সকলেই জানে অর্জুন মিত্র তেমন উপার্জনশীল অভিনেতা নয়, কিন্তু তার চালচলন খুব বড় লোকই। সন্দেহ হওয়া স্বাভাবিক, কোত্থেকে আসে এত টাকা। আর কদিন রিহার্সালের সময় খেয়াল করে দেখেছি যে অর্জুন মিত্র তার চুল নিয়ে খুব ব্যস্ত হয়ে থাকেন। চুলের চূড়োটা যাতে সযত্নে রক্ষিত থাকে তার দিকে তার সবসময় নজর। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আজ নাটকের পর তার চুলের চূড়োটা বেশ বিপর্যস্ত। অনুমান করলাম হয়তো আসল আংটিটা চুলের মধ্যে লুকিয়ে রাখাই নিরাপদ মনে করেছেন অর্জুন মিত্র। রিহার্সালের দিন যখন সুস্মিত চ্যাটার্জি প্রথমবারের মতো আংটিটা দেখাতে এনেছিলেন, তখন সবার সঙ্গে অর্জুন মিত্র আগ্রহ নিয়ে দেখেছিলেন আংটিটা। সম্ভবত তখনই আংটি বদল করার পরিকল্পনা ছককষে রেখেছিলেন। ছক অনুযায়ী একই রকম দেখতে একটা ছোট আংটি কিনে এনেছিলেন আজ, আর বদল করার সময়ও এমনভাবে বেঁধেছিলেন যাতে সবার চোখের সামনে বদল করবেন অথচ কেউ ধরতে পারবে না, এমনকি তোরা বৌদিও ধরতে পারেননি। এমনই নিখুঁতভাবে হাত সাফাই করেছিলেন নামী নায়ক। খোয়া যাওয়া আংটি ফিরে পাওয়ায় সুস্মিত চ্যাটার্জি তখন হিরণ্য তরফদার আর তোরা বৌদির কাছে বারবার ক্ষমা চাইছেন। গার্গীকেও তখন ধন্য ধন্য করছে সবাই। ও দিদি, আমাদের কথা কিছু মনে করবেন না, আসলে আমরা ভয় পেয়ে গেছিলাম। না না, এ কি বলছো ভাই? তোমার তো কোনো দোষ নয়। তোমার জায়গায় আমি থাকলে হয়তো এই একইভাবে রিয়্যাক্ট করতাম। আর তুহিন বটব্যাল কড়া গলায় অর্জুন মিত্রকে বলছেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। শুনছিলেন হীরের আংটি, রচনা তপন বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে আমি সৌপর্ণ, গোয়েন্দা গার্গীর চরিত্রে সুলগ্না, নেমন্তন্ন জেঠু জয়দীপ দত্ত, তোরা বৌদি নবনীতা, অর্জুন মিত্র শুভদীপ, সুস্মিত দেশব্রত, পৃথা বৌদি অবন্তিকা এবং তুহিন বটব্যাল সোমতীর্থ। বিশেষ ধন্যবাদ জানাই প্রচ্ছদ শিল্পী উজ্জ্বল ঘোষকে এবং কৃতজ্ঞতা জানাই তপনবাবুর কাছে আমাদের পাশে থাকার জন্য। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট করে, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দয়া করে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।